যুক্তরাষ্ট্রের শক্তিশালী ঝড় ও টর্নেডোর তাণ্ডবে একজনের মৃত্যু, ইলিনয় সহ কয়েকটি রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি, শত শত ফ্লাইট বাতিল। কেনেডি সেন্টারের নামের সঙ্গে ট্রাম্পের নাম যুক্ত করার বিষয়ে রায়ের বিরুদ্ধে আপিল হোয়াইট হাউসের। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলের ঘাসেও ৮৬-৪৭ লেখা চিহ্ন, মার্কিন কর্তৃপক্ষের তদন্ত শুরু। এবং ২৪ বছর বয়সী অ্যালিস ক্যারিয়ারের আত্মহত্যার ঘটনায় ওপেন এআই ও সিওর বিরুদ্ধে মামলা। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি জেরিন অপি। যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলে শক্তিশালী ঝড় ও সম্ভাব্য টর্নেডোর তাণ্ডবে অন্তত একজনের মৃত্যু হয়েছে। ইলিনয়, আইওয়া, উইসকনসিন ও মিসৌরি সহ কয়েকটি অঙ্গরাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদ্যুৎহীন হয়ে পড়েছে ২,৪০,০০০-এর বেশি গ্রাহক এবং শত শত ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে ইলিনয় ও উইসকনসিনের অন্তত ১১ এলাকায় টর্নেডো আঘাত হেনেছে। আইওয়ার ডেস ময়েন্সে ঝড়ের সময় গাছ ভেঙে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে শিকাগো সহ বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে ঝড়ের প্রভাব পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং কিছু অঞ্চল তীব্র গরম ও আর্দ্রতাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মধ্যপ্রাচ্যে কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে নতুন আশার আলো দেখা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের একটি সমঝোতা প্রায় চূড়ান্ত। তবে তেহরান বলছে প্রাথমিক শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত হলেও নতুন দাবি তুলছে যুক্তরাষ্ট্র। তাই ইরানের পক্ষ থেকে এখনও কোনো চুক্তি অনুমোদন দেওয়া হয়নি এবং গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনা বাকি রয়েছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী রোববার স্বাক্ষরিত হতে পারে একটি শান্তি স্মারক। সম্ভাব্য ভেন্যু হিসেবে সুইজারল্যান্ডের জেনেভার নাম আলোচনায় রয়েছে। তবে চুক্তির ভাষা ও শর্তাবলী নিয়ে এখনও কাজ চলছে। ইরান তার আগের অবস্থানেই অনড় আছে। দেশটির দাবি, উপসাগরীয় অঞ্চলের সংঘাতের পাশাপাশি লেবাননেও যুদ্ধপন্থের নিশ্চয়তা থাকতে হবে, কারণ সেখানে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে জায়নবাদী সেনারা। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী ইরানের তেলের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা, জব্দ থাকা কয়েক বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করা এবং লেবানন সহ সব ফ্রন্টে সামরিক সংঘাত বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত হতে পারে। একই সঙ্গে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত রাখার বিষয়েও সমঝোতা হবে বলে জানা গেছে। তবে সবচেয়ে স্পর্শকাতর বিষয়, ইরানের পারমাণবিক কর্মসূচি এই চুক্তির বাইরে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হতে পারে উভয় পক্ষই। ইরানের সংবাদ মাধ্যম মেহের বলছে, খসড়া চুক্তিতে আরও কিছু গুরুত্বপূর্ণ মার্কিন ছাড়ের কথা আছে। এর মধ্যে ইরানের আশপাশ থেকে মার্কিন বাহিনীর উপস্থিতি কমানো এবং যুদ্ধবিধ্বস্ত ইরানি অর্থনীতি পুনর্গঠনে একটি পরিকল্পনা দেওয়ার বিষয়েও থাকতে পারে। যদিও এসব তথ্যের বিষয়ে ওয়াশিংটনের পক্ষে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। ওয়াশিংটনের ঐতিহাসিক কেনেডি সেন্টারের নামের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম যুক্ত করার বিষয়ে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছে হোয়াইট হাউস। এক ফেডারেল বিচারক সম্প্রতি রায় দেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া কেনেডি সেন্টারের নাম পরিবর্তন করা যাবে না এবং সেখান থেকে ট্রাম্পের নাম সরিয়ে ফেলতে হবে। তবে ট্রাম্প সমর্থিত কেনেডি সেন্টার বোর্ড ওই রায়ের কার্যকারিতা স্থগিতের উদ্যোগ এবং আপিলের সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ট্রাম্প সেন্টারটির নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনেন এবং নিজের ঘনিষ্ঠদের গুরুত্বপূর্ণ পদে বসান। নাম পরিবর্তন ও প্রশাসনিক এই পদক্ষেপগুলোকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলের ঘাসে ৮৬-৪৭ লেখা সদৃশ্য চিহ্ন দেখা গেছে, জানিয়ে মার্কিন কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ঘটনাটি ভাঙচুর বা নাশকতার অংশ কিনা তা এখনও নিশ্চিত নয়, তবে ইউএস পার্ক পুলিশ জানিয়েছে তারা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে এবং ঘাসের নমুনা সংগ্রহ করেছে। কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক সহিংসতা বা হুমকির কোনো ইঙ্গিত থাকলে তা কঠোরভাবে তদন্ত করা হবে। ছবিগুলোতে সংখ্যাগুলো অস্পষ্ট দেখা গেলেও কিভাবে এগুলো তৈরি করা হয়েছে বা কারা করেছে তা এখনও অজানা।
ঘটনাটি নিয়ে নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত চালিয়ে যাচ্ছে এবং দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। 24 বছর বয়সী অ্যালিস ক্যারিয়ারের আত্মহত্যার ঘটনায় ওপেন এআই ও সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছে তার মা ক্রিস্টি ক্যারিয়ার। অভিযোগে বলা হয়েছে, মানসিক সংকটে থাকা অবস্থায় অ্যালিস প্রায় 18 মাস ধরে চ্যাটজিপিটির সঙ্গে তার ব্যক্তিগত সমস্যা ও আত্মহত্যার চিন্তা নিয়ে কথা বলতেন। মামলায় দাবি করা হয়েছে, কোম্পানির ডিজাইন সিদ্ধান্ত সঠিক সহায়তা না দিয়ে বরং তার নেতিবাচক চিন্তাকে আরও শক্তিশালী করেছে। অ্যালিস 2025 সালের জুলাইয়ে আত্মহত্যা করেন। পরিবারের দাবি, এ ঘটনা এআই নিরাপত্তা ও ব্যবস্থা কোম্পানির দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ওপেন এআই বলেছে তারা মামলাটি পর্যালোচনা করছে এবং ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থায় আরও উন্নত করার চেষ্টা চালাবে। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে একটি বড় ডাটা সেন্টার নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে ব্যাপক বিরোধিতা দেখা দিয়েছে। প্রস্তাবিত প্রায় 70,000 বর্গফুটের এই স্থাপনাটি ন্যাশভিল চিড়িয়াখানার কাছাকাছি হওয়ায় স্থানীয় বাসিন্দা ও চিড়িয়াখানা কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, 24 ঘন্টা চালু থাকা এই ডাটা সেন্টার থেকে শব্দ, আলো ও ধোঁয়ায় প্রাণীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং তাদের স্বাভাবিক জীবনচক্র ব্যাহত হতে পারে। এরই মধ্যে এই প্রকল্পের বিরুদ্ধে অনলাইন পিটিশনে লাখো মানুষ স্বাক্ষর করেছেন। নির্মাতা প্রতিষ্ঠান দাবি করেছে তারা পরিবেশগত প্রভাব কমাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে তীব্র বিতর্ক চলছে। সম্ভাব্য অ্যানথ্রাক্স জীবাণু শনাক্তের সতর্কবার্তার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের কয়েকটি অংশে সাময়িক লকডাউন ও আংশিক সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তবে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষার পর এটি ভুয়া সংকেত বলে নিশ্চিত হওয়ার পর স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। পেন্টাগনের বায়ুমান পর্যবেক্ষণকারী একটি সেন্সর সিস্টেমের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ উপাদানের উপস্থিতির ইঙ্গিত দিলে নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী কয়েকটি ফ্লোর ও করিডোর বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে বিশেষ হ্যাজম্যাট দল এবং স্থানীয় জরুরি সেবা বিভাগের সদস্যরা মোতায়েন ছিলেন। পরে পরীক্ষার কোনো ধরনের বিপজ্জনক রাসায়নিক বা জৈবিক উপাদানের অস্তিত্ব না পাওয়ায় সব সতর্কতামূলক ব্যবস্থা তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন পেন্টাগন কর্তৃপক্ষ। টেক্সাসের ফ্রিস্কোতে একটি হাই স্কুল ট্রাক পিটে সহপাঠী অস্টিন মেটকলফকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় কার্মেলো অ্যান্থনিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এরপর জুরি তাকে 35 বছরের কারাদণ্ড দিয়েছে। আদালত তার আত্মরক্ষার দাবি গ্রহণ না করে তাকে দোষী সাব্যস্ত করেছে। রায়ের পর অ্যান্থনির বাবা বলেন, এখানে কেউই আসলে জয়ী হয়নি, কারণ এই ঘটনার ফলে উভয় পরিবারের জীবনই চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, সবাই এই ঘটনার কারণে গভীরভাবে আহত হয়েছে। অন্যদিকে নিহতের পরিবারও দুঃখ ও ক্ষয়ক্ষতির ঘটনা উল্লেখ করে বলেছে, এটি তাদের জন্য আজীবন বেদনা হয়ে থাকবে। মামলা নিয়ে এখন আপিল প্রক্রিয়া শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জে ক্লিনটনকে দেশের নতুন ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান হিসেবে মনোনীত করেছেন। তিনি বর্তমানে নিউ ইয়র্কের দক্ষিণাঞ্চলের ইউএস অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করছেন। ট্রাম্প বলেছেন, দ্রুত সিনেট যেন তার মনোনয়ন অনুমোদন করে। এই নিয়োগের উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা নজরদারি আইন FISA সেকশন 702 নিয়ে চলমান রাজনৈতিক অচলাবস্থা দূর করা। সিনেটে ইতিমধ্যে ক্লিনটনের জন্য শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে মতবিরোধ থাকলেও হোয়াইট হাউস আশা করছে তার মাধ্যমে সংকটের সমাধান হবে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আলবামা রাজ্যকে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি দেয়নি। ফলে আলোচিত এই পদ্ধতিতে আসন্ন এক বন্দীর মৃত্যুদণ্ড সাময়িকভাবে থেমে গেছে। বিচারপতিদের একটি অংশ এই সিদ্ধান্তের বিরোধিতা করলেও আদালতের মূল রায়ে নিষেধাজ্ঞা বহাল থাকে। আলবামা কর্তৃপক্ষ আগে থেকেই এই নাইট্রোজেন হাইপোক্সিয়া পদ্ধতি চালু করেছিল, তবে ফেডারেল আদালত এটিকে নিষ্ঠুর ও অসাংবিধানিক বলে উল্লেখ করে নিষিদ্ধ করার নির্দেশ দেয়। বন্দীর আইনজীবীরা বলেন, আদালতের এই সিদ্ধান্তকে সংবিধানের ন্যায্যতা রক্ষা হয়েছে। আদালতের এই সিদ্ধান্তে সংবিধানের ন্যায্যতা রক্ষা হয়েছে। এখন বিষয়টি ভবিষ্যতে অন্য মামলার মাধ্যমে আবারও আদালতে পর্যালোচনা হতে পারে। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।